গল্পটা হচ্ছে যে আগের দিন আমরা শুরু করেছিলাম সেটা হলো এমার্জেন্স অফ সোশিওলজি। এবং তোমাদের যদি মনে পড়ে নামটা একটু বড় ছিল যে চেঞ্জেস অ্যান্ড মডার্নিটি ইন ইউরোপ অ্যান্ড ইমার্জেন্স অফ সোশিওলজি। তার মানে বলেছিলাম যে এই ইউরোপের মডার্নিটির সাথে বা পরিবর্তনের সাথে, আধুনিকতা এবং পরিবর্তনের সাথে সোশিওলজির ইমার্জেন্সের একটা কানেকশন আছে। তো আগের দিন আমরা ওই সোশিওলজি কি, এর নেচার কি, এই বিষয়গুলো মোটামুটি পড়েছিলাম বা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে এমন কোন কোন ফ্যাক্টরস ক্রিয়েট হলো যার ফলে আমরা সোশিওলজির মতো একটা অপশনাল পেলাম, সোশিওলজির মতো একটা আমরা ডিসিপ্লিন পেলাম। ঠিক দেখো, প্রত্যেক সময় মাথায় রাখবে যে সবকিছুর একটা ফ্যাক্টর থাকে, রিজন থাকে। রিজন বা ফ্যাক্টর ছাড়া কিছু হয় না। যে মানুষটা আজ সাহসী প্রতিবাদী, নিশ্চয়ই তার সাথে এমন কিছু হয়েছিল যে সাহসী সাহসী প্রতিবাদী হয়ে উঠেছে। যে মানুষটা আজকে WBCS পেতে চাইছে প্রাণপণ, নিশ্চয়ই তার একটা জীবনে লক্ষ্য আছে, সেই কারণেই সে সেটা পেতে চাইছে। এটাকে আমরা বলি সাধারণত ফ্যাক্টরস, যে কি কারণে। এক্ষেত্রেও কিছু কারণ কাজ করেছিল, এখন আমরা সেই কারণগুলোই দেখতে বা পড়তে চলেছি। ওকে, চলো গল্প শুরু করা যাক। গল্পটা কেমন? গল্পটা হচ্ছে যে এতটা আমরা দেখেছিলাম, এইবার এর ডিটেলে ঢুকবো। ফার্স্টেই আমাদের যেটা আসবে সাইন্টিফিক চেঞ্জেস। দেখো সাইন্টিফিক চেঞ্জেস এর আন্ডারে কি লেখা রয়েছে? ওল্ড বিলিভ স্ট্রেসড বাই সাইন্টিফিক ডিসকভারিজ। তার মানে এইখানে মানে এই এই মানুষগুলোর পুরাতন কিছু ধ্যান ধারণা ছিল, সেইগুলো বদলাতে থাকলো আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা। মানে মানে ধরো কেউ বা কারা বিশ্বাস করতো যে পৃথিবী হলো শ্রেষ্ঠ, পৃথিবী হচ্ছে ঈশ্বর বানিয়েছে, আর আমরা হলাম পৃথিবীর সেই জীব। তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এইটা ছিল হচ্ছে আমাদের বিশ্বাস। বলতে পারো এটা এক ধরনের ধর্মীয় বিশ্বাস। কেন ধর্মীয়? তার কারণ আমরা মানুষ, আমরা বড়, কারণ আমাদের গড বানিয়েছে। এবং গড যদি কাউকে বানায়, পৃথিবীকে বানায়, তাহলে সেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে এটা হতেই পারে না, বরং সূর্য আমাদের চারিদিকে ঘোরে। তো হলোটা কি, এই সূর্য বাঁচা দেখতে বলতে কোনো একটা ছেলে মেয়ে ভাবতেই পারে যে সূর্য তার পাড়ার কোনো ছেলের নাম, তার কথা বলছি না তো, সে না। তো সূর্য আমাদের চারিদিকে ঘোরে। এবার গল্পটা হলো যে যখন এবার বিজ্ঞান প্রমাণ করে দিল যে দেখো বস, তোমার ধর্মীয় ধ্যান ধারণা থাকতে পারে যে ঈশ্বর সবচেয়ে বড়, ঈশ্বর পৃথিবীকে বানিয়েছে, এবং ঠিক সেই কারণেই পৃথিবী কারোর চারদিকে ঘোরে না, সূর্য মাঝখানে থাকে এবং পৃথিবী তাকে প্রদক্ষিণ করে। বিজ্ঞান যখন এটা প্রমাণ করলো তখন হলোটা কি, যে আমাদের যে পুরাতন ধ্যান ধারণাগুলো সেগুলো ধাক্কা খেলো। ঠিক আছে, ওল্ড বিলিভ স্ট্রেসড বাই সাইন্টিফিক ডিসকভারিজ। এবারে এইরকম ভাবে নানা রকম জিনিসপত্র হওয়া শুরু হয়ে গেল। ওকে, তাহলে গল্পটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এবার নানা জিনিস আবিষ্কার শুরু হলো। কোন কোন জিনিস আবিষ্কার? যেমন ধরো যে আমরা তো সৃষ্ট হয়েছি ঈশ্বর দ্বারা, তাই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বা ঈশ্বরের ইচ্ছার বাইরে কিচ্ছু হতে পারে না। তো ঈশ্বরের ইচ্ছার বাইরে কিছু হতে পারে না কই? আমরা তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করছি, আমরা লাইট আবিষ্কার করছি, আমরা এরকম আগুন আবিষ্কার করছি, তো এরকম পৃথিবীর অনেক আবিষ্কার করছি। তো তুমিই তো বলছিলে যে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছু নাকি হতে পারে না, তাহলে আমরা এগুলো করছি কি করে? তাহলে ঈশ্বর কি আমাদেরকে আহ ইচ্ছা প্রকাশ করেছে বা ঈশ্বরের ইচ্ছাতেই এগুলো হচ্ছে? তো তার মানে কোথাও দেখো একটা ধর্মীয় ধ্যান ধারণা যেগুলো, সেগুলো প্রশ্নের মুখে পড়লো। কেন প্রশ্নের মুখে পড়লো? সায়েন্টিফিক ডিসকভারি হওয়া শুরু হলো তাই। ওকে, আর কি হলো এই সায়েন্টিফিক চেঞ্জেস এর মধ্যে? ডারউইনস অরিজিন অফ স্পেসিস, এইটা ছিল হচ্ছে একদম মানে সেরা একটা জিনিস। তোমরা হয়তো ওই যোগ্যতমের উদ্বর্তন এরকম হয়তো একটা বাংলা আসে, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এরকম হয়তো তার ইংলিশটা। তো কেন ডারউইন একটা অন্য মাত্রা যোগ করেছিল? তার কারণ আমরা বিবর্তনের মাধ্যমে, অভিযোজনের মাধ্যমে মানুষ হিসাবে জন্মেছি। আমরা আগে বাদর ছিলাম, যে ডারউইন বলেছিল মানুষ যে বাদর ছিল, মানুষ যে বাদর থেকে বাদরই রয়ে গেল, নচিকেতার একটা গান আছে। তাহলে গল্পটা হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করতে পারতাম না। আমরা কোথাও না কোথাও ভাবতাম যে মানুষ শ্রেষ্ঠ জীব, কারণ ঈশ্বর বানিয়েছে এবং আমরা ডিরেক্ট মানুষ হয়েছি। কোথাও যে বিবর্তন তত্ত্বের দ্বারা আমরা এসেছি, যে আমরা একটা মানে পশু ছিলাম, সেই পশু থেকে সামাজিক পশু হয়েছি, এটা আমরা মানতে পারিনি বা নিতে পারতাম না। তো ডারউইনের যে বিবর্তনবাদ তখন মানে একদম বলে না তেহেলকা মচা দিয়া, একদম পুরো তেহেলকা মচা দিয়া।
তার সাথে স্টিম ইঞ্জিন আবিষ্কার, যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যেতে চাই বা কোনো রকম কোনো আলো উৎপাদন করতে চাই, এই নতুন উৎপাদনগুলো আমাদের পুরনো যে বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি, ঈশ্বর বলবো না, অতি প্রাকৃত বা দৈবিক বা সুপার ন্যাচারাল বিষয়ের প্রতি, সেগুলো ভেঙে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। তো সেগুলো ভাঙলো। সায়েন্স ইনফ্লুয়েন্স নট অনলি ম্যাটেরিয়াল লাইফ বাট অলসো আইডিয়াস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। মানে কি, দেখো আমরা বিশ্বাস করি যে বিজ্ঞান যদি আবির্ভাব হয়, বিজ্ঞানের যদি আবির্ভাব হয়, তাহলে আমাদের বস্তুগত জীবনে নানা রকম চেঞ্জ আসে। বস্তুগত জীবনে চেঞ্জ আসছে মানে আমি সকালে উঠে ঘড়ি দেখবো, আমার স্মার্ট ওয়াচ আছে, ঠিক আছে, আমি কত ক্যালোরি ঝরালাম, আমার তার জন্য স্মার্ট ওয়াচ আছে বা অন্য কোনো ডিভাইস আছে। আমি টিভি দেখতে চাই, আমি হয়তো এখন অন্য কিছুতে দেখছি, মানে ঠিক আছে, মানে এই চোখের মধ্যে কিরকম একটা লাগিয়ে নেয় মেশিন। তো বস্তুগত জীবনে যখন পরিবর্তন আসে, দেখবে আমাদের না চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসে। মানে ধরো একটা সমাজ অনেকটা পিছিয়ে আছে, তার ধ্যান ধারণা পিছিয়ে ছিল, সেখানে তুমি কিছু আধুনিক গ্যাজেটস পাঠিয়ে দাও, দেখবে তাদের লাইফস্টাইল, তাদের ভাবনা চিন্তা সব উন্নত হবেই হবে। একটা সময় ছিল, মনে করে দেখো, হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ ফরওয়ার্ড করতাম, এই মেসেজটা এখনই 10 জনকে পাঠিয়ে দিন, নইলে আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে। গল্পটা বোঝো, যে ধরে নিচ্ছে এটা একদম মানে পিওর কুসংস্কার। আমরা বিজ্ঞানের সফলতম যে উদ্ভাবন মোবাইল ফোন, সেইটা ব্যবহার করছি, 5G কানেকশন ব্যবহার করছি, সেইটা ব্যবহার করে কাউকে কি মেসেজ করছি, এই মেসেজটা 10 জনকে পাঠিয়ে দিন, নইলে আপনার সাথে খারাপ কিছু হবে। এখন দেখো এইসব পেলে আমরা মনে করি যে ধুস, ফালতু জিনিস, সারাদিন এইসব। কিন্তু আজ থেকে 5 বছর বা 6 বছর আগে এটা আমরা বিশ্বাস করেছি এবং সেগুলো ফরওয়ার্ড করেছি। তার মানে দেখো, আমি তো এটা বলতেই পারি যে গ্যাজেট যখন আধুনিক হলো, উন্নত হলো, তখন দেখো আমাদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সেগুলোতেও পরিবর্তন এলো। এখন যেমন এআই এসেছে, এআই আসার ফলেও আমাদের ধ্যান ধারণায় নানা রকম পরিবর্তন আসছে এবং আসবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, যত মানুষের এই বহির্জগতের স্টাডি, জাস্ট মিনিট, যত মানুষের এই যে সমাজ, সেই সমাজের যে বস্তুগত দিক পরিবর্তন হবে, মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণায় পরিবর্তন আসবে। ওকে, এই পয়েন্টটা বোঝা গেল। সায়েন্স লিঙ্ক টু হিউম্যান নিডস, এক্সাম্পল ভ্যাকসিনস। দেখো বিজ্ঞান, যাকে আমরা বিজ্ঞান বলি, আসলে কি, বিজ্ঞানের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? তার মনে হচ্ছে আজকে একটু এটা আবিষ্কার করি, আজকে একটু ওটা আবিষ্কার করি, কালকে একটু সেটা আবিষ্কার করি। তো রোজই সে কিছু না কিছু আবিষ্কার করছে, হোয়াই? দেখো বিজ্ঞানে কিন্তু আমরা সেই জিনিসটাই আবিষ্কার করি যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয়। মাথায় রেখো, এই যে ওআরএস, সেইটা যে সময় সবচেয়ে বেশি দরকার ছিল, সেইটা তখন এই বাংলাতেই আবিষ্কার হয়েছিল। আমি ওআরএস এর কথা বললাম। ডেঙ্গুর প্রতিষেধক, ম্যালেরিয়ার প্রতিষেধক, বা হচ্ছে হেপাটাইটিস বি বা যে কোনো, ঠিক আছে, আহ এমন কোনো রোগ নেই যে রোগটার প্রতিষেধক আমরা তৈরি করিনি। গল্পটা হচ্ছে এটাই যে তার মানে সেই রোগটায় না মানুষ মারা যেত, এবং সেটা বন্ধ করার জন্যই সেটা আবিষ্কার হওয়া শুরু হয়, তার প্রতিষেধক। গল্পটা হচ্ছে যে তার মানে বিজ্ঞানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য এই মানুষের উন্নতির জন্য, মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য যা যা প্রয়োজন সেগুলো আবিষ্কার করা। তাহলে দেখো বিজ্ঞান যা আবিষ্কার করছিল তা এমনি এমনি নয়, হিউম্যান নিডস, নেসেসিটিস গুলো পূরণ করার জন্য। তাহলে আমরা যে বলছি সাইন্টিফিক চেঞ্জেস, সাইন্টিফিক চেঞ্জেস, এমন না যে সকালবেলায় উঠে বিজ্ঞান মনে করলো যে আজ কুছ তুফানি করতে হে, বলে যা খুশি একটা আবিষ্কার করা শুরু করে দিল। না, সমাজের প্রয়োজন ছিল, মানুষের প্রয়োজন ছিল, ঠিক সেই কারণেই সে সেই অনুযায়ী আবিষ্কার শুরু করেছিল। তাহলে যা যা আবিষ্কার হচ্ছিল সেগুলো হঠাৎ না, সেগুলো প্রয়োজনীয় ছিল, তাই আবিষ্কার হচ্ছিল। সোশিওলজি ইনফ্লুয়েন্সড বাই সাইন্টিফিক ডিসকভারিজ অফ রেনেসা। এই যে তাহলে রেনেসা কি, আমি তোমাদেরকে সবার ফার্স্টে জিজ্ঞাসা করলাম, তার মানে তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে সব সময় মাথায় রেখো, এই আলো এবং আধার, এই খেলাটা না চলতে থাকে। আলো আধারের খেলা চলতে থাকে মানে আধার আছে তাই আলো আছে, আলো আছে তাই আধার আছে। আমরা একদম প্রথমে যখন ওই গুহাবাসী, জঙ্গলে থাকি, পশুর আক্রমণ থেকে বাঁচছি, সেই মুহূর্ত থেকে ধীরে ধীরে আমরা আপডেট হওয়া শুরু করলাম।
দেখা গেল যে আপডেট হওয়ার যখন একটা পর্যায়ে আমরা এসেছি, যে আমরা বিজ্ঞানের সান্নিধ্য পেয়েছি, সাইন্টিফিক চেঞ্জেস আসছে, রেনেসার, যার মোটামুটি বাংলা দাঁড়ায় হচ্ছে, এই রেনেসার কি আমাকে একটু বাংলা বলো? নবজাগরণ। 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 জাগরণ মানে যে জেগে উঠছে, তো ঘুমালে তো জাগবে, বা নতুন করে তো যে যে জেগে আছে সে আবার জেগে উঠতে পারে? কখন জেগে উঠতে পারে? তখন ঘুমাবো। একটু সময়ের জন্য ঘুমাই কি অনেক সময়ের জন্য ঘুমাই? তার মানে সোসাইটি এক সময় ঘুমিয়ে পড়েছিল, তারপর নতুন করে তার জাগরণ ঘটছে, সেটাই নবজাগরণ। গল্পটা তাহলে এটাই দাঁড়ালো যে সোসাইটি যেই মুহূর্তে ধর্মীয় কুসংস্কার ধ্যান ধারণার দ্বারা সম্পূর্ণরূপে মানে মানে আবৃত হয়ে গেছিল, সেই মুহূর্তে সোসাইটিতে একটা নবজাগরণ ঘটে। কি বিষয়? এমন কোন সোসাইটাল দিক ছিল না, আর্টস, লিটারেচার, মিউজিক, আর্কিটেকচার, সমস্ত দিকে চূড়ান্ত বৈজ্ঞানিক রিফ্লেকশন দেখা যায়। এই চূড়ান্ত বৈজ্ঞানিক রিফ্লেকশন মানে কি? ধরো মোনালিসা। এবার আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে মোনালিসার টাইম পিরিয়ড কি, কোন সময় সেটা আঁকা হয়েছিল, বা যে কোনো একটা পেইন্টিং। তোমরা কি বিশ্বাস করো যে সায়েন্সের পেছনে আর্টস থাকে এবং আর্টসের পেছনে সায়েন্স থাকে? এই কথাটার মানে বুঝো? প্রত্যেকটা সায়েন্সের পেছনে আর্টস থাকে। আর্ট, আর্ট। প্রত্যেকটা সায়েন্সের পেছনে আর্ট থাকে, আর্টের পেছনে সায়েন্স থাকে। কথাটা নিয়ে একটু পরে ভাবনা চিন্তা করো। তুলির যে স্ট্রোক, সেটা কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে? বৈজ্ঞানিক। একটা আঁকা, সেই আঁকাটা দেখে বোঝা যাচ্ছে না যে সে হাসছে, না সে অভিমান করে রয়েছে, না তার অভিব্যক্তিটা কি? বৈজ্ঞানিক। একটা আর্কিটেকচার, সেটা দারুণ একটা সমাজ ব্যবস্থার রিফ্লেকশন, বৈজ্ঞানিক। তো হোয়াট ইজ বৈজ্ঞানিক? বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে যে, মানে আমি সাধারণত মজা করে বলি যে বিজ্ঞান, বিআইজি, বিজ্ঞান। বিজ্ঞান মানে হলো যে আমরা আমাদের চারিদিকে যতটুকু এরিয়া রয়েছে, সেখানে আমাদের বুদ্ধির ধারণার চরম রিফ্লেকশন ঘটাতে পারবো। তো সেক্ষেত্রে আঁকার পেছনে মানে আর্টের পেছনেও যে একটা সায়েন্স আছে, যে আমি কেমন রং ব্যবহার করব, কতটা আমি তুলির ব্যবহার করব, কতটা তুলিতে প্রেসার দেব, দ্যাট ইজ সায়েন্স। আঁকা ওই আর্কিটেকচারের মধ্যে কিভাবে আমি মিশ্রণটা ঘটাবো যে বছরের পর বছর, বহু বছর থেকে যাবে, সেটা ক্ষইবে না, কিচ্ছু হবে না, দ্যাট ইজ সায়েন্স। বা যদি বলো লিটারেচারের ক্ষেত্রে আমি এমন কিছু সৃষ্টি করলাম, সেটা কবিতা হতে পারে, সেটা হচ্ছে অন্য উপন্যাস হতে পারে, যে যুগের পর যুগ কেটে যাবে, কিন্তু এই লিটারেচারটার যে সমসাময়িকতা, সমসাময়িকতা মানে যে যে কোনো সোসাইটি আসুক রিলেট করতে পারবে ওই লিটারেচারের সাথে, দ্যাট ইজ সায়েন্স। দেখো, গল্পটা আমি এই কারণেই বলছি যে এই ধরনের বৈজ্ঞানিক ভাবনা চিন্তার রিফ্লেকশন এই সময়টায় চরম ভাবে দেখা গেছিল, এবং প্রত্যেকটা অ্যাসপেক্টে দেখা গেছিল। প্রত্যেকটা অ্যাসপেক্ট মানে আমি বলতে চাইছি যে তুমি শুধু নাম বলো, মিউজিক হোক, পেন্টিং হোক, লিটারেচার হোক, আর্কিটেকচার হোক, সমস্ত জায়গায়।